আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা, তা হলো ফেব্রুয়ারি 1969। এই কবিতাটা আমাদের এইচএসসির একাডেমিক এবং এডমিশন দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এই কবিতা থেকে হরহামেশাই বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো এই জন্য আমাদের এই কবিতাটাকে অবহেলা করলে চলবে না, আমাদের কবিতাটা খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। আর কবিতার ক্ষেত্রে একটা বিষয় কি, কবিতার বেশিরভাগ সময় কবিতা বোঝায় একটা বিষয়, আর মানে ওইটা নর্মালি প্রকাশ করে একটা বিষয়। মানে এখানে দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো ভাবার্থ। মানে নর্মাল অর্থ যেটা, ওইটা মানে যেটা স্বাভাবিকভাবে বোঝায় লাইনগুলো দ্বারা, ওটা শাব্দিক অর্থ বলে। আর কিন্তু ভাবার্থ দ্বারা ওই কবিতাটা অন্য একটা বিষয়কে ইঙ্গিত করে। বেশিরভাগই কবিতা এই রিলেটেড হয়ে থাকে। তো এই জন্য আমাদের এই কবিতাগুলো বুঝতে একটু কষ্ট হয় বা আমরা সহজে বুঝতে পারি না। তো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা লাইন, যতগুলো মানে অনুধাবন ওই রিলেটেড ওইটা লাইনের অর্থ, মিনিং সবটুকু বিশ্লেষণ করে দেওয়ার। আর এই জন্য তোমরা সকলে খাতা কলম নিয়ে সাথে বসবা, আমি বলবো তোমরা সাথে সাথে নোট করে নেবা। তো তাহলে আমাদের যে আজকের যে আলোচনা, কালক্ষেপণ না করে আমরা সেটা তাহলে শুরু করি। দেখো, ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা লিখেছেন হলো শামসুর রহমান। তো আমরা মূল যে হেডিং পয়েন্টটা ফেব্রুয়ারি 1969 এটা কী বিষয়ের পর রচনা করা হয়েছে, কোন টপিককে কেন্দ্র করে, কোন বিষয়টাকে, এটা পরবর্তীতে আলোচনা করতেছি। আপাতত এই যে কবি শামসুর রহমান যে আছে তার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দিব। এখন এখানকার মধ্যে যেগুলো ইনফরমেশন পরীক্ষায় বারবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ, আমি এগুলো বলতেছি, তোমরা এগুলো সাথে সাথে সবাই দাগিয়ে নাও। এই ইনফরমেশনগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে, তো আমি ইনফরমেশনগুলো বলে দিচ্ছি তোমাদের বই থেকে, তোমরা এগুলো দাগিয়ে নিবা। তো দেখো, সর্বপ্রথম শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়, এটা লিখে নাও, এটা বইয়ে নেই, এটা অনেকবার আসছে যে তাকে নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। এরপর তার জন্মটা জেনে রাখবা, জন্মটা অনেকবার আসছে। শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন, এটা অনেকবার আসছে। এরপর হলো যে এই যে তিনি 1957 খ্রিস্টাব্দে তিনি দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন, এইটাও বারবার আসছে। আমি যেগুলো ইনফরমেশন বলছি এগুলো একবারে খুব ভালোভাবে পড়বা, এগুলো বাদ দিবে না, স্কিপ করবে না। তো তাহলে কত সালে, 1957 সালে কোন পত্রিকা, দৈনিক মর্নিং নিউজ দৈনিক, এইটা এভাবেও আসে অনেক সময় কোশ্চিনটা, যে মর্নিং নিউজ পত্রিকাটা যে ছিল এটা কী ছিল, এটা কি দৈনিক, সাপ্তাহিক না মাসিক, এভাবেও প্রশ্ন আসে। এখন প্রশ্ন তোমার যে কীভাবে দিবে, কোন প্যাটার্নে দিবে, তুমি কিন্তু নিজেও জানো না। তোমরা যারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হলো কোশ্চেনটা দেখছো, তারা কিন্তু বুঝতে পারছো এই বিষয়গুলো, যে প্রশ্নগুলো তোমাদের বই থেকেই সবগুলো দেয়, বাংলা প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলো, কিন্তু জাস্ট ওই বইটা যে ভালোভাবে পড়ে সেই উত্তর করতে পারে। তো এখন তোমাকে বুঝে বুঝে খুব সুন্দরভাবে কিন্তু ওই জন্য পড়তে হবে। তো তার কর্মজীবন শুরু হয় এই পত্রিকার মধ্যে দিয়ে। এরপর যে তিনি 1964 সালে খ্রিস্টাব্দে তিনি দৈনিক পাকিস্তান, এটা মনে রাখবা, পরবর্তী দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন, যেটা পরবর্তী দৈনিক বাংলা করা হয়। তারপর তার এইটা আরও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশ করা হয়। তাহলে যে শামসুর রহমান রয়েছে কবি, তার প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশ করা হয়, এই প্রশ্নটা অনেকবার আসছে একবারে। তো তাহলে আমাদের যে সাপ্তাহিক সোনার বাংলা যে পত্রিকা, এটা তাহলে আবার কোন পত্রিকা, এটা হলো সাপ্তাহিক পত্রিকা। আর আমার দৈনিক যে মর্নিং নিউজ যে পত্রিকাটা পড়লাম ওটা হলো দৈনিক, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর তিনি ছিলেন মূলত গণতন্ত্রের পক্ষে, ন্যায় ও সুন্দরের পক্ষে, এটা তো জানি। এরপর হলো তার আরেকটা বিষয় এখানকার মধ্যে ইম্পর্টেন্ট, যে নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, এই বিষয়গুলো তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তারপর তার কাব্যগ্রন্থগুলো আমরা কয়েকটা মনে রাখতে পারি, বন্দি শিবির থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এরপর হলো বিধ্বস্ত নীলিমা, আর উদ্ভব উটের পিঠে চলছে স্বদেশ, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর আমরা তার মৃত্যুটা মনে রাখবো, যে তার কত সালে মৃত্যুবরণ করেন, 2006 সালে 17 আগস্ট। এখন যে বিষয়টা আমরা মূল এখন পয়েন্টে দিতে আসবো, ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা কেন লেখা হয়েছে বা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, তারপর আমরা কবিতাটা বিশ্লেষণ করব। আগে আমরা থিমটা বুঝি, এই কবিতাটা থিম মূলত কোন বিষয়টাকে প্রেক্ষাপটে আমাদের এই কবিতাটা রচিত হয়েছে। দেখো, ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা যে আমাদের একটা কিন্তু রাজনৈতিক কবিতা। তো এখন দেখো, এই কবিতাটাকে রাজনৈতিক কবিতা কেন বলা হয়েছে, তার কারণ হলো এই কবিতা মূলত রাজনৈতিক যে প্রেক্ষাপট, তৎকালীন যে রাজনৈতিক বিভিন্ন ধরনের ঘটনা, এইটার বিষয়ের উপর কেন্দ্র করে লেখা হয়েছে। আর যখনই কোনো রাজনৈতিক এরকম বিষয়কে কেন্দ্র করে কোনো কবিতা বা কোনো সাহিত্যকর্ম লেখা হবে, তখন সেটাকে সেই রাজনৈতিক সাহিত্যের অংশ ধরা হবে। যেহেতু এটা কবিতা, ওই জন্য এই কবিতাটাকে রাজনৈতিক কবিতা বলা যেতে পারে। তো দেখো, এই যে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা মূলত ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থান, কী বলছি, ভাষা আন্দোলন, এই কথাটা লিখে নিতে পারো নোট করে, যে ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা মূলত কোন বিষয়টাকে প্রেক্ষাপটে রচিত, সেটা হলো ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্যে সমন্বয়। কী বলছি,
ভাষা আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্যে সমন্বয়। অর্থাৎ এই যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা, এইটাতে মূলত এই যে 1969 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানের সময় যে তাদের যে আন্দোলন, তাদের যে বিভিন্ন ধরনের পাকিস্তানিদের বিরুদ্ধে তাদের অন্যায় অত্যাচার, এগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ, এইটাকে মূলত কবি যাতে মানুষের মধ্যে এই জিনিসটা জেগে ওঠে, এই জন্য কবি মূলত 52 যে ভাষা আন্দোলন হয়েছিল ওই বিভিন্ন ধরনের ব্যক্তিগুলোর সাথে তুলনা করবে, যে 52তে তারা এতটা কষ্ট করছিল, এত সংগ্রাম করেছিল, এত আন্দোলন করতে পেরেছিল, তাদের মধ্যে এত মনোবল ছিল। তো ওই মনোবলটা এখনও বর্তমানে এখন যে মানুষগুলো আছে তাদের মধ্যেও এটা উজ্জীবিত হবে। তারাও চাইলে এরকম তাদের মধ্যে এই যে মনোবলটা এটা জাগ্রত করতে পারে। তো এই প্রেক্ষাপটে যাতে মানুষরা এইটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত হয়, এই জন্য মূলত ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা লেখা। অর্থাৎ তিনি মূলত চেয়েছেন যে 52 যেরকম মানুষগুলো মনে দীপ্ত, মানে মানে সেই এক ধরনের মনোবল ছিল, প্রতিবাদমূলক সবার মধ্যে আন্দোলন জাগরিত ছিল, ঠিক একই বিষয় যেন 1969 যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানেও যেন জাগ্রত হয়। এই প্রেক্ষাপটে মূলত এই কবিতাটা আর কি লেখা। এবং এটাই হলো মূলত হেডলাইন, যে ভাষা আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা। তো দেখো আরেকটা কি, আমরা গণঅভ্যুত্থানে জানি কিন্তু 11 দফা হয়েছিল, 1966 সালে 6 দফা, এর পরবর্তীতে এই 6 দফা পর 1969 সালে গণঅভ্যুত্থানে কিন্তু 11 দফা দাবি জানানো হয়। এটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, তোমরা এগুলো মাথায় রাখতে পারো। এখন রাষ্ট্র কর্তৃক যে আমরা জানি ভাষা শহীদ হলো 5 জন, আর গণঅভ্যুত্থান শহীদ যেগুলো মাথায় রাখো, এগুলো অনেকবার আসছে। গণঅভ্যুত্থানে কারা কারা শহীদ হন আমি নামগুলো বলে দিচ্ছি, এই নামগুলো নোট করে নাও। গণঅভ্যুত্থান যে হয় এই সময় কারা কারা মারা যায়, আমরা তো জানি ভাষা শহীদ রফিক, জব্বর, বরকত, শফিউল, সালাম, এগুলো হলো ভাষা শহীদ। আর গণঅভ্যুত্থানে শহীদ হন 4 জন, কি আসাদ, তারপরে জহুরুল ইসলাম, মতিউর, আর একটা হলো শামসুজ্জোহা। এই নামগুলো একটু মাথায় রাখিও। আবার বলছি, আসাদ, জহুরুল ইসলাম, মতিউর এবং শামসুজ্জোহা, এগুলো হলো তোমার গণ অভ্যুত্থানের শহীদ, অর্থাৎ এরা গণ অভ্যুত্থানে মারা যায়। এগুলো অনেকবার পরীক্ষায় আসছে, সাধারণ জ্ঞান বলো, এমনিতে বাংলা বলো, অনেক জায়গায় আসছে যে গণ অভ্যুত্থানের শহীদগুলো কি। তো দেখো এটা ছিল মূলত হলো হেডলাইন। আমরা এতক্ষণ চেষ্টা করলাম যে তোমাদের কবিতাটার মূলত মূল বিষয়টা, থিমটা বুঝাই দেওয়ার। এখন আমরা সেই কবিতার মধ্যে ঢোকার চেষ্টা করব। দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। আমি কিন্তু আমার যারা ক্লাসগুলো বিগত করছো তারা কিন্তু বুঝবা, আমি প্রত্যেকটা লাইন ওয়ার্ড যেগুলো কঠিন কঠিন ওয়ার্ড মানে অর্থগুলো বুঝি না, ওইগুলো কিন্তু অর্থগুলো মিনিংগুলো বলে দেবো, তোমরা সাথে সাথে নোট করে নিবা। দেখো আবার ফুটেছে দেখো, দেখো বলতে এখানে মূলত যে জিনিসটা বোঝাচ্ছে সংগ্রামী চেতনা। দেখো বলতে কথাটা লিখে নাও, আমি বারবার এই কথা বলছি, তোমরা কিন্তু নোট করে নিবা, নোট না করলে কিন্তু বুঝতে সমস্যা হয়ে যাবে তোমাদের। আমি ওই জন্য সাথে সাথে কথা বলার সাথে সাথে বলে দিবা, তোমরা সাথে নোট করে নিবা। আবার দেখো কৃষ্ণচূড়া, আবার দেখো কৃষ্ণচূড়া, এই আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। এখন এখানে দেখো দ্বারা বোঝাচ্ছে সংগ্রামী একটা চেতনা। তারপর কৃষ্ণচূড়া হলো মূলত এখানে যে রক্তের যে লাল রং, সেই লাল রং, তবে এখানে 1952 শহীদ আন্দোলনের যে একটা প্রতীক, এই প্রতীকটাকে মূলত ইঙ্গিত করা হচ্ছে যে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া কিন্তু একটা হলো লাল রং, এটা হলো কৃষ্ণচূড়া ফুলের রং হয়ে থাকে, এবং এটা মূলত যে রক্তের যে 52 যে ভাষা আন্দোলন, এই আন্দোলনের যে লাল রং, এটার সাথে মূলত তুলনা করছে আর কি। তো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তো দেখো এই জিনিসটার অর্থ কি, যে কথাটা যদি টোটাল যে এই আমাদের লাইনটা, এই লাইনটা যদি মিনিং লিখে নাও, টোটাল লাইনটা এটা, যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, এটার অর্থ লিখে নিতে পারো ভাষা আন্দোলন যে বিষয়টা, সেই বিষয়টাকে মূলত এখানে ইঙ্গিত করতেছে। এখন আমি যদি একটু বিশ্লেষণ করে বুঝাই, দেখো মানে এখানে মূলত কবি বুঝাইতে চাইছেন যে 1969 সালে যখন গণ অভ্যুত্থান হচ্ছে বা গণ অভ্যুত্থান এখন চলতেছে, এই সময়ে যখন 52 ভাষা আন্দোলন ছিল, ওই 52 ভাষা আন্দোলনে যখন মানুষের রক্ত ঝরেছে, তারা সবাই এক জায়গায় মিলিত হয়ে, যেখানে সেখানে শহরে প্রান্তে সবাই এক জায়গায় মিলিত হয়ে আন্দোলন করছে, ঠিক তেমনিভাবে আবার মানুষগুলো সবাই একত্রিত হয়েছে, এক জায়গায় একত্রিত হয়ে এই আন্দোলন করতেছে 1969 সালে তাদের যে 11 দফা ছিল, সেই 11 দফা দাবি পূরণের জন্য। ওই জন্য বলছে আবার ফুটেছে দেখো, মানে আবার সেই সংগ্রামী চেতনা, 52 যেরকম মানুষের মধ্যে সংগ্রামী চেতনা ছিল, এই সংগ্রামী চেতনা আবার তাদের মধ্যে ফুটে উঠেছে। কৃষ্ণচূড়া মানে ওই সময় যেমন মানুষজন রক্ত দিয়েছে, রক্তের মানে 52 ভাষা আন্দোলনে অনেক মানুষ মারা গেছে, ঠিক তেমনিভাবে আবারও মানুষজন এই আন্দোলনে মানে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে থরে থরে শহরের পথে। মানে এই আন্দোলন করতে গিয়ে অনেকজন সব জায়গায় একত্রিত হয় বিভিন্ন জায়গায়, এবং এখানে করতে গিয়ে অনেকে মারা যাচ্ছে। ওই জন্য বলছে যে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, মানে ওই কৃষ্ণচূড়া ফুলের মতো মানে লাল রং আবার ঝরছে, কৃষ্ণচূড়া ফুল তো লাল তোমরা জানো, তো ওইটার মতো আবার ঝরছে থরে থরে, অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আন্দোলন করছে, যার কারণে তা তোমরা জানো আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেকে মারা যায়, কারণ
এটা যেমন আমাদের ইদানিং একটা বড় ধরনের আন্দোলন হলো, ছাত্র সমাজের অন্যান্য সকল স্তরের মানুষ সবাই মিলিত হয়ে একটা আন্দোলন করলো, তো এখানে অনেকে মারা যায় নাই, অনেকে কিন্তু মারা গেছে। তো ওই জন্য বলছে যে এবার এই যে 52তে তো মারা গেছে, আবার 1969 আবার ওই একই ঘটনা ঘটতেছে, কারণ মানুষগুলো সবাই আন্দোলিত করছে, আর কিছু মানুষ তো এই আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে। তো ওই জন্য এখানে কৃষ্ণচূড়ার সাথে এটা রিলেট করছে। তো দেখো কেমন নিবিড় হয়ে, এটা অর্থ লিখে নাও, কেমন নিবিড় হয়ে, এই লাইনটার অর্থ লিখে নাও হলো একত্রিত হয়ে। এই লাইনটার অর্থ কি লিখে নাও? একত্রিত হয়ে। কেমন নিবিড় হয়ে, এই লাইনটার অর্থ লিখে নাও একত্রিত হয়ে। নিবিড় মানে হলো ঘন, বা সবাই একত্র হওয়া, মানে সবাই একত্রিত হয়ে আন্দোলন করতেছে। কখনো মিছিল, কখনো বা একা হেঁটে যেতে মনে হয় ওরা ফুল নয়। ফুল নয় বলতে কি অর্থ লিখে নাও? ওরা ফুল নয় বলতে হলো শান্তির ফুল নয়, মানে বিক্ষোভের রূপ প্রকাশ। মানে কি বলছে যে এরা কখনো একত্রিত হয়ে আন্দোলনটা করে, কখনো এদেরকে আবার দেখি মিছিলে বলতে হলো শোভাযাত্রায়, সবাই এক জায়গায় একত্রিত হয়ে মিছিল করতেছে, শোভাযাত্রা করতেছে। কখনো বা একা হেঁটে যেতে মনে হয়, মানে কখনো একা হেঁটে যেতে যেতে এদেরকে দেখি বা এদেরকে দেখে আমার এটা মনে হয় যে ওরা কোনো ফুল নয়, মানে ওরা মানে বিক্ষোভের একটা রূপ প্রকাশ। ওরা মানে এত যে শান্তি, যে শুধু যে শান্তির জন্য শুধু বসে আছে এরকমটা না, তারা মূলত শান্তি, মানে এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের, পাকিস্তানিরা আমাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় নির্যাতন করতেছে, এটা শুধু তারা মেনে নেবে এরকমটা না। তারা কি করতেছে, এই যে তাদের এই অন্যায় অবিচার, এগুলোর বিরুদ্ধে বিক্ষোভ একটা রূপ প্রকাশ পেয়েছে। ওই জন্য বলছে এরা ফুল নয়, এরা শুধু ওই যে ফুলের মতো শুধু জাস্ট দেখেই থাকবে এরকমটা না। ফুলকে যেমন আমরা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারি, কোনো এই ক্ষেত্রে বাধা প্রতিবন্ধ থাকে না, বলছে এরকমটা না। এরা চাইলে এটা শুধু এরকম না, এরা বিক্ষোভের একটা রূপও প্রকাশ করতে পারে, ওই জন্য এটা বলছে। তারপর ওরা শহীদের ঝলকিত। শহীদ বলতে এখানে কিসের কথা বলতে হয়েছে? শহীদ বলতে হলো ভাষা আন্দোলনের শহীদ। শহীদ বলতে কাদের কথা বলা হয়েছে আবারও বলছি, শহীদ বলতে এখানে ভাষা আন্দোলনের শহীদ। ওরা শহীদের ঝলকিত, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, মানে রক্তের বুদবুদ বলতে রক্তের প্রতিছবি। স্মৃতিগন্ধে ভরপুর, স্মৃতিগন্ধে ভরপুর বলতে পুরনো স্মৃতিতে মানে ভরপুর, বা পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনে। পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনে বলতে কি, ভাষা আন্দোলনের যে বিষয়টা, সেই বিষয়টা আবার তারা ফিরিয়ে আনে। ওই জন্য বলছে ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর, মানে ভালো ও ন্যায় কাজের জন্য আত্মত্যাগ। এই লাইনটার অর্থ লিখে নিতে পারো, ভালো ও ন্যায়ের জন্য আত্মত্যাগ। এরা কারা করে? এরা শহীদরা করে। ওই জন্য বলছে ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। মানে এই যে মানুষগুলো যারা আন্দোলন করতেছে, তারা যে শহীদের মতো, যারা মানে যুদ্ধ করে নিজেদের ভালো ও ন্যায় কাজের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিছে, এদের মনে করো এক ধরনের প্রতিচ্ছবি। ওরা যেভাবে দেশকে, দেশের বিভিন্ন ধরনের, দেশের মঙ্গলের জন্য, দেশের শান্তির জন্য, ন্যায়ের জন্য কোনো বিনিময় ছাড়া, কোনো স্বার্থ ছাড়া মানে যুদ্ধ করে সেই যায়, মানে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিছে, যাতে দেশটা পরাধীন না থাকে বা দেশের মানে অন্যায় অবিচার না হয়। তো এই জন্য তাদের যে ওই যে তারা বীর ছিল, তাদের একটা ওই অবদান এখানে আসে না, তো ওইটাকে স্মরণ করে কিন্তু তারাও এই বিষয়টা কিন্তু করতেছে। তো ওই জন্য বিষয়টা বলছে ওরা শহীদের ঝলকিত, মানে ওই যে শহীদ যারা আছে তাদের একটা রূপ, তাদের একটা প্রতিচ্ছবি, তাদের মতো এরাও কি করতেছে, ওই যারা শহীদ হয়েছে 52, মানে সবসময় কিন্তু এরা 52-এর সাথে তুলনা করছে। এটা আগেই বলছি কবিতাটা, যে এটা হলো 52-এর যে বিভিন্ন ধরনের ব্যক্তি ঘটনা রয়েছে, এটার সাথে 1969 সালে তুলনা হবে। তো বলতেছে ওদের একটা প্রতিচ্ছবি, এবং ওরা ওদের প্রতিচ্ছবিটাকে স্মরণ করে এই আন্দোলনটা আরও বেগবান করে তুলতেছে। তো দেখো এরপরে আছে, আমি কিন্তু তোমাদের খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করছি, এরকম কিন্তু তোমরা কোথাও না পেতে পারো ক্লাসে, তোমাদের কোনো কিছু বাদ রাখতেছি না। ভালোভাবে দেখো, শুধু জাস্ট মনোযোগ সহকারে তোমাদের শুনতে হবে। যদি শুনতে পারো তাহলে তোমার আশা করি কোনো সমস্যা হবে না, এবং শেষ পর্যন্ত লেগে থাকো। দেখো 21-এর কৃষ্ণচূড়া। 21-এর কৃষ্ণচূড়া বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে, দেখো ভাষা আন্দোলন। 21-এর কৃষ্ণচূড়া বলতে কি, এই যে 21শে ফেব্রুয়ারি আমরা আসছি না, ভাষা আন্দোলন, ওই 21-এর কৃষ্ণচূড়া মানে ভাষা আন্দোলন। আমাদেরই চেতনার রং, মানে হলো আমাদের চেতনার রং কেন বলা হয়েছে? কারণ এই কারণে বলা হয়েছে, মূলত ভাষার জন্য জীবন দেওয়া বাঙালির এক ধরনের চেতনা, ভাষার জন্য। কারণ কোনো দেশে এরকম নাই যে ভাষার জন্য এত মানুষ মারা গেছে বা ভাষার জন্য এত আন্দোলন হয়েছে, এরকম দেশ কোনো নাই। শুধু বাংলাদেশে এরকম দেশ আছে যেখানে ভাষার জন্য অসংখ্য মানুষ মারা গেছে, জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তো ওই জন্য বলছে 21-এর কৃষ্ণচূড়া, এই যে ভাষা আন্দোলন, এই কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, মানে ভাষার জন্য অনেকে জীবন দেয়, এই জন্য বাঙালিদের এটা একটা কি চেতনা। এবং আমরা এটা বলতে পারি স্বাধীনতা আদায়ের চেতনা। এই চেতনাটা হলো কি, স্বাধীনতা আদায়ের চেতনা। তো এইটা ছিল মূলত হলো আমাদের এক ধরনের চেতনা, কারণ আমরা এর বিরুদ্ধে যে ভাষা আন্দোলন যে ছিল, এইটার বিরুদ্ধে অনেকে মানুষ মারা গেছে, এই জন্য বলছে। এই রঙের বিপরীতে আছে অন্য রঙ। এখন এই কথাটা অর্থ লিখে নাও, আমি কিন্তু বলে দিচ্ছি সাথে সাথে তোমাদের পয়েন্টগুলো তোমাদের কিন্তু লিখে নিতে হবে।
আর উপরে আরেকটা ওয়ার্ড মিনিং অর্থ বলে দিতে ভুলে গেছি, চেতনা মানে হলো অনুভূতি, এখানে অনুভূতি বিষয়টা বোঝাচ্ছে। দেখো এ রঙের বিপরীতে, এ রঙ বলতে কি আমাদের দেশপ্রেম, এ রঙ বলতে দেশপ্রেম, এ রঙের বিপরীতে, বিপরীতে বলতে কি আমাদের দেশপ্রেমের বিপরীতে কি হতে পারে, দেশদ্রোহী। তো ওই জন্য বলছে এ রঙের বিপরীতে আছে অন্য রঙ, মানে দেশপ্রেমের বিরুদ্ধে আছে দেশদ্রোহী। কীরকম বিষয়টা দেখো, গণ অভ্যুত্থানের দমনকারীদের যে নির্দয়তা, গণ অভ্যুত্থানে যারা দমন করে এদের যে একটা নির্দয়তা, এই বিষয়টা এখানে মূলত ফুটাই তুলতেছে। অর্থাৎ এ রঙের বিপরীতে যেমন, মানে এখানে মূলত যে জিনিসটা ওনারা বোঝাতে চাচ্ছেন যে কবিতার মধ্যে, যে আমরা যেমন দেশপ্রেম আছে মানুষের মধ্যে, দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ আছে, তো ঠিক তেমনিভাবে এই দেশ প্রেমের খাতিরে আমরা কিন্তু অনেক মানে জঘন্য পর্যন্ত কাজ করতে পারি দেশের স্বার্থের জন্য, দেশের ভালো কিছু করার জন্য। ওই জন্য বলছে এই রঙের বিপরীতে আছে এই যে আমাদের 21 চেতনার যে একটা রং, এই রঙের বিপরীতে ভালোবাসার যে রং, এই রঙের বিপরীতে আমাদের আছে অন্য একটা যে দমনকারী নির্দয়তার যে একটা রূপ, সেই রূপটা আছে, কিন্তু আমাদের সেটা কিন্তু প্রকাশ করতে চাই না। মানে অশুভ একটা যে শক্তি আছে সেই শক্তিটাকে আমরা ইউজ করি না এই ক্ষেত্রে। ওই জন্য বলছে যে এই রঙের বিপরীতে আছে অন্য রং। তারপর দেখো যে রং লাগে না ভালো চোখে, মানে যে রংটা ভালো লাগে না, মানে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়, সন্ত্রাসী কাজকর্ম শুরু হয় এরকম, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, সন্ত্রাস মানে হলো ভীতি, অর্থাৎ যে রঙে নৈরাজ্য সৃষ্টি করে, মানে তুমি যদি খারাপ কিছু করো তাহলে সেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করবে, এটা প্রবলেম হবে, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা দিবে। ওই জন্য এখানে তিনি বলতেছেন কবি যে যে রং লাগে না ভালো চোখে, মানে এই যে রং ভালো সে রং সন্ত্রাস আনে, মানে যেটা খারাপ দিক, মানে যেটা নৈরাজ্য সৃষ্টি করে এরকম দিকটা তো কখনো ভালো লাগবে না, এবং এটা কিন্তু বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমমূলক কার্যক্রমগুলো পরিচালনা হয় এর মাধ্যমে। যে রং যে জিনিসটা খারাপ, খারাপ পন্থাটা, এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কাজগুলো হয়ে থাকে। তা প্রাত্যহিক, প্রাত্যহিক মানে হলো প্রতিনিয়ত, প্রাত্যহিক মানে হলো প্রতিনিয়ত, প্রতিনিয়ত আমাদের মনে সকাল সন্ধ্যায় এ রং ছেয়ে গেছে পথে ঘাটে, মানে প্রতিনিয়ত অন্যায়কে চোখে দেখা, মানে এই যে রংটা, রংটা কোনটা, সন্ত্রাসী কার্যক্রমের যে রংটা, এই রংটা মূলত আমাদের সকাল সন্ধ্যায় সব জায়গায় দেখতে পাই। অর্থাৎ তিনি মূলত বোঝাতে চাচ্ছেন যে পাকিস্তানিদের যে নির্যাতন, তাদের যে অন্যায় অবিচার, এই বিষয়টা মূলত ছেয়ে গেছে আমাদের পথে ঘাটে সব জায়গায়, এবং আমরা এই বিষয়টা সব সময় লক্ষ্য করতেছি। অর্থাৎ তাদের যে অন্যায় অবিচার নির্যাতন, এই বিষয়টা আমরা মূলত সব সময় লক্ষ্য করতে পারতেছি, সব জায়গায় পথে ঘাটে সকাল সন্ধ্যায়, এটা সব জায়গায় ছেয়ে গেছে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রমটা। সারা দেশে ঘাতকের অশুভ আস্তানায়, অর্থাৎ সারা দেশে এখন পাকিস্তানের নির্যাতনের প্রতিচ্ছবি হয়ে, পাকিস্তানের নির্যাতনের অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সারা দেশ এখন ঘাতক মানে হলো খুনি, ঘাতক শব্দ অর্থ কি খুনি, আর অশুভ মানে হলো অকল্যাণকর আমরা জানি, আর আস্তানা মানে হলো আশ্রয়স্থল। তো বলতেছে যে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানে, মানে সারা দেশ আমাদের যে রয়েছে, বা তখন পূর্ব পাকিস্তান যেটা ছিল সম্পূর্ণটাই পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের মানে নির্যাতনের শিকার হয়ে গেছে, ওই জন্য এই কথাটা বলছে। এখন এই যে লাইনটা, এটা বাংলাদেশকে মূলত এই যারা, এটা মূলত যে পাকিস্তান আমলের যে বিষয়টা, এটাকে মূলত তিনি বোঝাচ্ছেন। এখন 21শে ফেব্রুয়ারি মূলত যে ছিল আমাদের যে চেতনা রং, 21শে ফেব্রুয়ারি এটা লিখে নিতে পারো, এটাও অনেকবার পরীক্ষায় আসছে যে 21শে ফেব্রুয়ারি আমাদের যে চেতনা রং, এটা বাংলায় যে ওই দিন কোন দিনটা ছিল, বাংলায় কোন দিনটা, তোমাদের এটা কমেন্টে ছেড়ে দিলাম, বলো তো তোমাদের, দেখি তোমাদের মাথার কতটা ইয়ে আছে, আমি শেষে উত্তরটা বলতেছি। তোমরা আগে বলো যে 21শে ফেব্রুয়ারি আমাদের যে চেতনার রং, এই যে 21শে চেতনার রং, এইটা মূলত সে সময় বাংলার কোন মাস এবং কত তারিখ ছিল, সেটা বাংলার কোন মাস এবং কত তারিখ ছিল, দেখি কমেন্টে জানাও তো, কেউ উত্তর দিতে পারে। কারণ অনেক সময় কিন্তু এরকমও মানে প্রশ্নগুলো আসে যে বলে যে এই দিনটা তখন কোন দিন ছিল, অনেকে কিন্তু এটা বলতে পারে না, বাংলা ক্ষেত্রে তখন সালটা কী ছিল বা তারিখটা কী ছিল। তো তোমরা মনে হয় পারবে না, আমি বলে দিচ্ছি। দেখো 21শে ফেব্রুয়ারি আমাদের চেতনার রং যেদিন ছিল, সেদিন মূলত ছিল 8ই ফাল্গুন, সেদিন বাংলা কত তারিখ, বাংলা হলো 8ই ফাল্গুন, এটা নোট করে রাখো। তো এই ছিল মূলত হলো আমাদের কিছু অংশ, এরপরে বাকি অংশ আমরা আলোচনা করব। দেখো আমি আর আমার মতো বহু লোক, মানে কবি যে আছে কবি, এবং তার মতো অনেকেই, শুধু কবি যে এরকমটা না, তার মতো অনেক লোক, বহু লোক রাত্রি দিন বলতে হলো প্রতিদিন, রাত্রি দিন বলতে কি রাত আর দিন মানে কি প্রতিদিনের অবস্থা বোঝাচ্ছে, ওই জন্য বলছে প্রতিদিন ভুলণ্ডিত মানে হলো নির্যাতিত। অবশ্যই সে সময় জানো না তোমরা, বই পড়ো নাই যে পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপর, মানে পূর্ব পাকিস্তানিদের উপর কতটা নির্যাতন করছে, অবিচার করছে। ওই জন্য বলছে আমি আর আমার মতো বহু লোক রাত্রি দিন ভুলণ্ডিত নির্যাতিত ঘাতকের আস্তানায় বলতে পূর্ব বাংলায়, অর্থাৎ আমাদের পূর্ব পাকিস্তান যে বিষয়টা আছে, এই পূর্ব পাকিস্তানে আমরা শুধু তাদের কাছ থেকে নির্যাতনের শিকার হচ্ছি।
কেউ মরা, কেউ আধমরা, মানে এমন নির্যাতন হচ্ছে আমরা, কেউ আবার এই নির্যাতন সহ্য করতে করতে মারা যাচ্ছে, কেউ আবার আধমরা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে তোমরা বাংলাদেশের যে ইতিহাসটা এটা পড়লেই কিন্তু এটা খুব সুন্দরভাবে জানতে পারবা যে পাকিস্তানিরা আমাদের উপর কতটা নির্যাতন করছে, অবিচার করছে। তো এই বিষয়টা বলতেছে যে আমি এবং আমার মতো অনেক লোক রাত্রি দিন মানে সব সময় নির্যাতন শিকার হয়েছে, বিভিন্ন ধরনের কোনো কাজ করতে পারতেছে না, তার পাকিস্তানিরা তাদের যেভাবে বলে সেভাবে চলতে হয়, এরকম বিভিন্ন ধরনের কিন্তু ঝামেলা। কেউ বা ভীষণ জেদি, আবার কি হচ্ছে দেখো এখানকার মধ্যে কেউ বা ভীষণ জেদি, ভীষণ জেদি বলতে কীরকম, এখন দেখো তোমরা যারা 18 বছর কবিতাটা পড়ছিলে না, আমি কিন্তু ওইটা পড়াইছি 18 বছর, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছি, একবারে প্রায় 50 মিনিট ধরে ক্লাসটা নিয়েছি 18 বছর কবিতাটার। তো এখন ওই কবিতা ওই বয়সে আমরা ছেলেদের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা দেখতে পাই, তারা কখনো কিন্তু হার মেনে নিতে চায় না, তারা কখনো দমে থাকতে চায় না, তারা সবসময় প্রতিবাদী চেতনা হয়। তো এই জন্য এই কবিতা এখানে বলছে, তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে পরীক্ষায়, অনেকবার আসছে যে কেউ বা ভীষণ জেদি। এখানে ভীষণ জেদি বলতে আমরা কোন কবিতার সাথে মিল পাই, তখন তোমাকে বলতে হবে 18 বছর বয়স, কারণ 18 বছর বয়সে পোলাপানগুলো খুব মানে জেদি হয়ে থাকে। তো দেখো যে কেউ বা ভীষণ জেদি, ভীষণ জেদি বলতে কি কোনো সময় মানে এই যে অন্যায়টা যারা যে করতেছে, অবিচারটা করতেছে, এটা মেনে না নেওয়া। অর্থাৎ তরুণদের এখানে মূলত তাদের যে তরুণদের কথা বলা হয়েছে এবং নির্যাতনের প্রতিশোধ নেওয়ার চিন্তা। অর্থাৎ তারা কি ছিল, যারা তরুণ ছিল তারা ছিল ভীষণ জেদি, বলছে আমরা কেন তাদের এই অন্যায় অবিচার মেনে নেব, আমরা এই প্রতিবাদ জানাবো, আমরা আমাদের এই প্রতিবাদ করে তাদেরকে আমরা এই অন্যায় অবিচার থেকে বাইরে ফেলে দেবো, অর্থাৎ তারা যেন অন্যায় অবিচার করতে না পারে, আমরা এরকম প্রতিবাদ করব। তো এই জন্য প্রতিবাদ জানাবো, তারা এরকম ছাড়া ছিল ভীষণ জেদি, তারা প্রতিশোধ নেবে, তারা কেন আমাদের পর অন্যায় করবে, আমরাও এর প্রতিশোধ নেব। এটা ছিল কিন্তু তরুণরা, এটা তরুণদের মধ্যে থাকবেই। এই বয়সে যেমন আমাদের যে বয়সে এখন বিশেষ করে আছে, এই বয়সে এটা কিন্তু আগ্রহটা থাকবে, 18 থেকে 20 বছর বয়সে পোলাপানের মধ্যে এই কিন্তু উদ্দীপনাটা থাকে এই বয়সের মানুষদের মধ্যে, কিন্তু অন্য বয়সে কিন্তু এরকম জিনিসটা থাকে না। ওই জন্য বলছে কেউ বা ভীষণ জেদি, যারা তরুণরা রয়েছে তাদের ক্ষেত্রে তারা হলো ভীষণ জেদি। তারপর দরুণ বিপ্লবে, বিপ্লবে মানে হলো কি বিদ্রোহ, বিপ্লব মানে কি বিপ্লব, দারুণ বিপ্লবে ফেটে পড়া কেউ, মানে যারা জেদি ছিল, যে যারা কখনো মানে তাদের প্রতিশোধ নির্যাতন যে আছে এটা প্রতিশোধ নেবে, এরকম যারা ছিল তারা মানে বিপ্লবে বিদ্রোহে তারা ফেটে পড়ে, যারা জেদি ছিল এরকম জেদিগুলো বিপ্লবে ফেটে পড়ে, তারা মানে অন্যায় যে অবিচার হচ্ছে এটাকে মেনে না নিয়ে তারা বিভিন্ন ধরনের বিদ্রোহ করতে শুরু করে। চতুর্দিকে মানবিক বাগান, এইখানে ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে লিখে নাও, আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করতেছি। মানবিক বাগান মানে হলো তোমার মানবীয় জগৎ, অর্থাৎ মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের যে জগৎ, এইটা বলা হচ্ছে মানবিক বাগান। অর্থাৎ মানবিক বাগান একটা ভালো যে মনুষ্যত্ববোধ, এই বিষয়টা মূলত বোঝাচ্ছে। অর্থাৎ মানুষের যে একটা অধিকার, মানবিক বাগান বলতে এখানে মানুষের যে একটা অধিকার, সেই অধিকারটাকে মূলত তারা বোঝাতে চাচ্ছে, মানুষের যে অধিকার। তো মানবিক বাগান, কমলবন, কমলবন বলতে এখানে মূলত বোঝাচ্ছে নর্মাল যে অর্থটা, সেটা হলো পদ্মবন। অর্থাৎ পদ্মবন কিন্তু বিষয়টা কিন্তু এটা না, কিন্তু বোঝাচ্ছে আরেকটা বিষয়। দেখো কমলবন মানে হলো পদ্মবন, অর্থাৎ এখানে কল্যাণ, মানুষের যে নান্দনিক ভালোবাসা, নান্দনিক ভাবনাকে ফুল জ্ঞান করেছেন। কথাটা লিখে নাও, আমি আবারও বলছি যে কমলবন এই কথাটা দ্বারা এখানে মূলত মানুষের নান্দনিক ভাবনাকে, মানুষের যে কল্পনা ভাবনা সেটাকে ফুল জ্ঞান করেছেন, সেটাকে ফুলের মাধ্যমে জ্ঞান করেছেন। ওই জন্য মানে মানুষের যে চিন্তা ভাবনা রয়েছে, মানুষের যে ভাবনা, সেটাকে মূলত ফুলের মাধ্যমে, ফুলের মানে জ্ঞান দ্বারা চিহ্নিত করা হয়েছে। ওই জন্য বলছে মানবিক বাগান, মানুষের যে অধিকার, আমাদের যে শান্তিপূর্ণভাবে বসবাস অধিকার, মানবীয় জগৎ, আমাদের ন্যায় বা মঙ্গলের যে জগৎটা এইটা, এবং কমলবন এবং মানুষের যে ভাবনা, চিন্তা ভাবনা, জ্ঞান, এইটা হচ্ছে তছনছ, মানে এইগুলো সবগুলো আমাদের ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ মূলত আমরা লিখতে পারি যে এখানে মানবিকতার সুন্দর ও কল্যাণের জগৎ তছনছ হওয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের যে মানবিকতা রয়েছে এবং সুন্দর ও কল্যাণের জগৎটা রয়েছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান যে বিষয়টা ছিল, তাদের যে অধিকার, তাদের যে কথা বলার অধিকার, তাদের যে মানবিকতা সুন্দর এবং কল্যাণের জগৎটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার যে বিষয়টা, এইটা ছিল না। এগুলো সবগুলো তারা ধ্বংস করে দিচ্ছিল, তারা কোনো কিছুই তাদের ঠিকভাবে করতে দেয় নাই, কোনো কিছু তাদের স্বাধীনতা ছিল না। নিজের মতো তুমি একটা কল্পনা করতে পারবে না, নিজের মতো তুমি একটা ভাবনা করতে পারবে না, এরকম স্বাধীনতা ছিল না। তো ওই জন্য বলছে এগুলো সবগুলো হচ্ছে তছনছ, মানে সবগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝি তাই 1969 বলছে, বুঝি তাই 1969, মানে এই জন্য বলতেছে যে 1969 আবারও কি হয়েছে, আবার সালাম নামে রাজপথে। এখন 1969 কি সালাম নাম ছিল রাজপথে? না। 1969 কে নাম ছিল? 1969 সালে সালাম কিন্তু নামে নাই। সালাম নাম ছিল কখন? সালাম নাম ছিল তোমার 1952 সালে ভাষা আন্দোলনের সময়। তো কে নাম ছিল 1969 সালে? বিভিন্ন ধরনের ব্যক্তিরা, যেমন শামসুজ্জোহা, আরও কয়েকজন ব্যক্তি আছে, তো এরা কিন্তু নাম ছিল। তো এখন দেখো এখানে মূলত কি বিষয়টা বোঝাচ্ছে, খুব ভালো করে বোঝা কিন্তু, যে সালাম নামে রাজপথে, সালাম নামে নাই,
কথাটা বলো, সালাম নামে রাজপথে বলতে সালাম কিন্তু রাজপথে নামে নেয়, সালামের মতো কেউ, যেমন 52 ভাষা আন্দোলনে সালাম যুদ্ধ করে মানে সেই আন্দোলনে যোগদান করেছিল, মানুষদেরকে ভাষা আন্দোলনটা ফিরিয়ে আনার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, ঠিক তেমনিভাবে 1969 সালে 11 দফা তাদের যে দাবি রয়েছে সেটা পূরণের জন্য সালামের মতো কেউ রাজপথে নামে, সালাম না, সালামের মতো কেউ, ওনার মতো অনুরূপ নিয়ে কেউ রাজপথে নামে। শূন্যে তুলে ফ্ল্যাগ, শূন্যে তুলে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে হলো পতাকা, যেটা ইংরেজি শব্দ এখানে ইউজ করা হয়েছে, মানে শূন্যে তুলে ফ্ল্যাগ বলতে কি অন্যায়ের প্রতিবাদে ফ্ল্যাগ, কিসের ফ্ল্যাগ? অন্যায়ের প্রতিবাদে ফ্ল্যাগ, অর্থাৎ সালামের মতো কেউ অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়ে। বরকত বুক পেতে রাখে ঘাতকের সবার সম্মুখে, এই লাইনটার অর্থ আরেকটা লিখে দিতে পারো যে সালামের নামে রাজপথে শূন্য তুলে ফ্ল্যাগ, এই টোটাল যে লাইনটা এটা অর্থ হলো কি সমান ত্যাগী মানুষ ও ভালোবাসার পুনরাবৃত্তি, কি সমান ত্যাগী মানুষ ও ভালোবাসার পুনরাবৃত্তি, এটা লিখে দিতে পারো। তো এরপরে দেখো বরকত বুক পেতে রাখে ঘাতকের থাবার সম্মুখে, তাহলে হচ্ছে কে বুক পেতে রাখে? বরকত। বরকত কি পেতে রাখে? বুক পেতে রাখে কার সামনে? ঘাতকের থাবার সম্মুখে। এখানে কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তোমার পরীক্ষা আসে রাজপথে কে নামে? সালাম। পরীক্ষা শূন্যে ফ্ল্যাগ কে তুলে? সালাম। ঘাতকের থাবার সামনে বুক পেতে কে রাখে? বরকত। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসছে। পরীক্ষায় এরকমও আসছে যে ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা রয়েছে এই কবিতায় কয়জন ভাষা শহীদের নাম রয়েছে, এটাও আসছে পরীক্ষায়, এবং কার কার নাম রয়েছে। তো তোমাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো মানে অ্যানালাইসিস করতে হবে, এখন পরীক্ষায় যেভাবে আসুক যেন তুমি উত্তরটা করে আসতে পারো। দেখো তো তারপর কি বলছে, যে বরকত বুক পেতে রাখে ঘাতকের থাবার সম্মুখে, মানে অন্যায়ের জন্য জীবন বিলিয়ে দেওয়া। এই লাইনটার অর্থ হলো কি অন্যায়ের জন্য জীবন বিলিয়ে দেওয়া, অর্থাৎ গণজাগরণে যোগ দিতে অধিকার সচেতন হতে হয়। তারপর সালাম চোখ আজ আলোচিত ঢাকা, আলোচিত মানে হলো আন্দোলিত ঢাকা, মানে সালামের চোখের মতো আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঢাকায়, মানে যেমন সালাম সেই ভাষা আন্দোলনে আলোড়ন সৃষ্টি করছিল মানুষের মাঝে, ঠিক তেমনিভাবে এখনও সালামের মতো কেউ কারো চোখে এরকম আলোড়ন একটা সৃষ্টি হয়েছে, যে আলোড়ন পুরো ঢাকার মধ্যে সৃষ্টি হয়েছে মানুষগুলো আন্দোলনে, যেটার রূপ নিচ্ছে পরবর্তীতে। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, মানে হলো সালামের মুখে আজ পূর্ব বাংলার অধিকারের স্লোগান, মানে সালামের মতো কেউ আজকে পূর্ব বাংলার অধিকারের জন্য স্লোগান দিচ্ছে, আন্দোলিত করতেছে। তো দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই, তো এই বিষয়টা আমরা সবাই মানে চোখে দেখলাম বা দৃষ্টিগোচর আমাদের হইল বিষয়টা, যে এরকম সালাম যেরকম ভাষা আন্দোলনে যুদ্ধ করে অন্যায়ের প্রতিবাদ করে জীবন পর্যন্ত বিলিয়ে দিছে, তার মতো কেউ এসে সে আন্দোলন করতেছে, শূন্যে ফ্ল্যাগ তুলতেছে, বরকত সালামের মতো বরকতের মতো ঘাতকের থাবার সামনে বুক পেতে রাখছে। তারপর হলো সালামের মতো যেমন তিনি আন্দোলিত করেছিল পুরো ঢাকার মধ্যে, তার চোখে তার তেজ দেখে মানুষগুলো আন্দোলনে যোগদান করেছিল, ঠিক তেমনিভাবে তার মতো কেউ এই সেম কাজটা করতেছে, যার কারণে মানুষগুলো সবাই আরও এই আন্দোলনে এগিয়ে যাচ্ছে। তো দেখো এখানকার মধ্যে যে বিষয়গুলো তোমরা মনে রাখবা, যে কে ঘাতকের থাবার সামনে বুক পেতে রাখে? সে বরকত। তাহলে যে কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা? সেটা হলো সালামের মুখে। শূন্য তুলে ফ্ল্যাগ হলো সালাম। এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো থেকে অনেকবার কিন্তু প্রশ্ন আসছে। তো দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো, তাহলে কার হাত থেকে? সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত মানে হলো বিরামহীন, মানে নন স্টপ যেটাকে বলে আমরা। অবিরাশী মানে হলো অমর বর্ণমালা, মানে হলো এটা মূলত যে জিনিসটাকে বোঝাচ্ছে, যে প্লেকার্ডগুলো বলতে কি, যে যখন আন্দোলনে যায় আমরা বিভিন্ন ধরনের এরকম ইয়াগুলো থাকে না, এরকম এই যে একটা এই যে এখানে বাঁশ ঢুকিয়ে বা কোনো কিছু দিয়ে একটা উঁচা করে একটা ধরে না এইগুলো পোস্টারগুলোর মতো, ওইটাকে মূলত প্লে কার্ড বলে। তো বলতেছে এই যে প্লে কার্ডের যে স্লোগানগুলো এগুলোকে মূলত এখানে বোঝাচ্ছে, যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরাশী বর্ণমালা। এই যে প্লে কার্ডগুলো যখন ওইখানে বিভিন্ন ধরনের লেখা বলে যে সংগ্রামে মানুষের জীবন, হয়তো মরব নয়তো রাজপথে থাকবো, হয়তো কি রাজপথে থেকে মরব হয়তো বাঁচব, বা সংগ্রামী হব, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু প্লে কার্ডগুলোতে আমরা দেখতে পাই। মানে ওই কথাগুলোই বলতেছে যে দেখলাম এরকম সালাম যেরকম 52 করছিল, ঠিক তেমনিভাবে একই বিষয়গুলো আবার মানুষগুলো 1969 সালে করতেছে। দেখা যাচ্ছে আর বরকতের মতো কেউ আবার বলে গাঢ় উচ্চারণে, মানে দীপ্ত সহকারে, মানে যখন তোমার কোনো এই যে একটা কি বলে আন্দোলনে যাই, তোমরা দেখো আন্দোলনে যখন যাবা তখন কিন্তু যে লিডার থাকবে তাকে কিন্তু খুব দীপ্ত সহকারে কিন্তু বলতে হয়, যে কোনো ভাষণ দিতে হয়, তাহলে কিন্তু অন্যরা সেখানে আরও অনুপ্রেরণা সৃষ্টি হয়। তো ওই জন্য বলছে যে বরকত বলে গাঢ় উচ্চারণে, মানে দীপ্ত সহকারে বরকত বলে, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জ্বলে, বলতেছে এখনও বীরের মানে শহীদের মৃত্যুর জন্য তার মা কান্না করছে। কি বলতেছে? যে এখনও বীরের রক্তের দুঃখিনী মাতার অশ্রু জ্বলে, মানে বীরের বা শহীদদের যারা 1952 সালে ভাষা আন্দোলনে মারা গেছে
তাদের মৃত্যুর জন্য তার মা কান্না করছে। বলতেছে যে যে মানে বরকতের মতো কেউ একজন এসে বলতেছে যে 52 ভাষা আন্দোলনে তো এখনোই তাদের যে সন্তানরা মারা গেছে তাদের জন্য মারা হাহাকার করতেছে, এখন আবার 1969 সালে আবার সেই আন্দোলন। বলতেছে ওই জন্য বলছে এখনও তো ওইটাই শেষ হয় নাই, ওইটা মানুষের যে ওই রাগ ক্ষোভ এটাই শেষ হয় না, আবার তারা নতুন করে আবার তারা নির্যাতনে বিভিন্ন ধরনের উপায় বাতলে নিয়েছে। তো এটাই বরকতের মতো কেউ একজন এসে বলতেছে। তাহলে হচ্ছে ফোটে ফুল বলতে এখানে মূলত ফুল বলতে ভাষাকে বোঝানো হয়েছে। ফোটে ফুল বলতে হলো অধিকার ফিরে আসা, মানে স্বাধীনতা। অধিকার বলতে এখানে স্বাধীনতা। বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়, হরিত মানে হলো মূলত এখানে সবুজ, কিন্তু এখানে হরিত দ্বারা মূলত বাংলাদেশকে বোঝানো হয়েছে। বাংলাদেশ আমরা জানি চিরসবুজের দেশ, তো বাংলাদেশকে মূলত এখানে বোঝানো হয়েছে। তো সেই ফুল বলতে ভাষা আন্দোলনের যে যুবকগুলো যারা ভাষার জন্য মারা গেছে, বা বাংলা ভাষা, এটাকে দুইটা বিষয়ে বোঝা যেতে পারে। এরা যারা ভাষা আন্দোলনে মারা গেছে, 2 নম্বর হলো বাংলা ভাষা, সেই ফুল আমাদেরই পান। মানে কি বলছে দেখো, ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়, মানে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আবার স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারটা মানুষের ফিরে আসার জন্য, সেটা নিয়ে আসার জন্য, সেই অধিকারটা মানুষের স্বাধীনতার সেই ফুলটা নিয়ে আসার জন্য তারা অসংখ্য সংগ্রাম করছে। সংগ্রাম করে জীবন পর্যন্ত বিলিয়ে দিছে। এবং সেই ফুল এসে যে ভাষা আন্দোলনে যারা মারা গেছে, তারা যুবকগুলো বা এই বাংলা ভাষাটা আমাদের, সেই ফুল আমাদেরই প্রাণ। কারণ তারা অসংখ্য কষ্ট করে জীবন পর্যন্ত তারা এই স্বাধীনতার জন্য, এই অর্জনের জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিছে। এই জন্য বলছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দে রৌদ্র আর দুঃখের ছায়ায়। আনন্দের বলতে এখানে কেন বলা হয়েছে, কারণ ভাষার অধিকার আমরা ফিরে পাওয়ার জন্য, এই যে ভাষার জন্য আমরা ফিরে পাইছি তার জন্য এটা হলো আনন্দিত। আর দুঃখের ছায়া বলতে কি, এই ভাইদের জন্য যারা হারিয়েছে, তারা মারা গেছে। এটা সবাই কিন্তু মারা যায় না, অসংখ্য মানুষ কিন্তু মারা গেছে, ওই জন্য বলছে দুঃখের ছায়া। তো দেখো এখানে বলছে বোঝাইতে চাচ্ছে যে কিছু মানুষ এখানে অনেক মারা গেছে, যার জন্য দুঃখ অনেক মানে হলো দুঃখিত হয়েছে। আর কিছু মানুষ এখানে আমাদের এই মানুষের বিনিময়ে, মারা যাওয়ার বিনিময়ে আমরা আমাদের এই যে স্বাধীনতা, যে অধিকার, সেই অধিকারটা ফিরে পেয়েছি, এই জন্য এখানে আনন্দের কথা বলা হয়েছে। এই ছিল মূলত হলো ফেব্রুয়ারি 1969 কবিতার সম্পূর্ণ কবিতার ব্যাখ্যা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা কোনো কিছু বিষয় বাদ দেওয়ার চেষ্টা করি নাই। এরকম তুমি বিশ্লেষণ করে ক্লাস মনে হয় পাবা না কোথাও, আমি যতদূর দেখছি। তো আমি চেষ্টা করেছি একবারে তোমাদের বিস্তারিতভাবে যতটুকু আছে সবগুলো বিষয়ে ধারণা দেওয়ার। আশা করি এই ক্লাসটা তোমাদের সবার পছন্দ হবে। এবং এখানে রূপ শ্রেণী বিষয়গুলো এখানে পুরাই তোলা হয়েছে আর কি, যে বিষয়গুলো সেটা হলো দেশপ্রেম, নবজাগরণ ও সংগ্রামী চেতনামূলক বিভিন্ন ধরনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আর এই কবিতাটি মূলত কবি শামসুর রহমান নিজ বাসভূমি থেকে প্রকাশ করা হয়, এবং দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসার সম্বর্ধনা, এই বিষয়গুলো এখানে মূলত প্রকাশ করা হয়েছে। এটা গদ্য ছন্দে প্রবাহমান একটা রচনা। এই ছিল মূলত ওভারঅল ফেব্রুয়ারি 1969 কবিতা। তো আশা করি তোমাদের কবিতাটা সবার পছন্দ এসেছে, এবং আশা করি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। তারপর যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সেগুলোর সমাধান দেওয়ার। আর আমরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় রিলেটেড, এইচএসসি একাডেমিক রিলেটেড ক্লাসগুলো নিয়ে থাকি। আর বিশ্ববিদ্যালয় রিলেটেড লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাবা অপটিমিস্ট এডমিশন ওয়ার যে পেজ, সেই পেজে। এবং আমাদের এইচএসসি একাডেমিক যে লাইভ ক্লাসগুলো, সেই লাইভ ক্লাসগুলো তোমরা পাবা হলো অপটিমিস্ট আশাবাদী যে পেজ, সেই পেজে। এবং এই সকল ভিডিওগুলো যেগুলো আমরা লাইভ ক্লাসে দৈনন্দিন নিয়ে থাকি, সেগুলো আমরা অপটিমিস্ট স্পেস আশাবাদী যে পেজ, অপটিমিস্ট আশাবাদী, এটা লিখে সার্চ দিলে চলে আসবে সেই ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা পেয়ে যাবা। আমরা সেই ইউটিউব চ্যানেলে অপটিমিস্ট আশাবাদী নামক চ্যানেলে সেখানে সবগুলো লাইভ ক্লাস আপলোড দিয়ে থাকি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবা, এবং তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবা। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো ক্লাস নিয়ে। আসসালাম।